বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাইরে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম এবং আমার ডানে রয়েছেন সিনিয়র সাংবাদিক সম্পাদক এবং কলামিস্ট সাংবাদিক নেতা এম এ আজিজ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমরা নির্বাচনের একটা সময়সূচি ঘোষিত হয়েছে, কিন্তু একই সঙ্গে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিরোধ, বিভাজন, পুনঃসমীকরণ, নানা রকমের সমঝোতার চেষ্টা, মাঝখানে বেশ খানিকটা উত্তেজনা দেখা গিয়েছিল, এখন একটা থমথমে ভাব লক্ষ্য করা যাচ্ছে। ঠিক বোঝা যাচ্ছে না, যদি অনেকের মধ্যে নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা আছে, অনেকে খুবই আশাবাদী। তো আমি আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই যে পরিস্থিতিটা আপনারা কীভাবে দেখছেন। ব্যারিস্টার অসীম যদি শুরু করেন। আজিজ ভাইকে দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো হতো। যে দেখেন, নির্বাচন নিয়ে সবসময় আপনার এ ধরনের একটা অবস্থা থাকবেই, অনিশ্চয়তা থাকবে, আপনার উত্তেজনা থাকবে। রাজনৈতিক দলগুলো যারা আপনার নির্বাচনে অংশগ্রহণ করছেন, আর এবার একটু প্রেক্ষাপটটা ভিন্ন, যেহেতু আপনার একটা বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ নেই। আমি বড় রাজনৈতিক দল বলছি তার মানে এই না যে আমি আওয়ামী লীগের দালালি করছি, তা না। কিন্তু আপনার স্বাধীনতার সেই আগ থেকেই এই দল প্রতিষ্ঠিত। এখন এই দলটার একটা অবস্থা হয়ে গেছে, এই করুণ পরিণতি বা নির্মম পরিণতি, এটাও কিন্তু বাংলাদেশের জনগণের এক ধরনের প্রত্যাশা ছিল। কিভাবে যে তারা যে ফেসিস্টের ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন, বিনা ভোটে তিনটি নির্বাচন ওনারা করেছেন, সে কারণে তাদের যে অবস্থানটা জনগণের কাছে সেটার একটা প্রতিফলন ঘটেছে। যখন এই দলের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করেছেন সরকার নির্বাহী আদেশ দ্বারা, তখন কিন্তু কেউ প্রতিবাদটা করেননি। তার মানে ধরে নিতে হবে যে এটা অ্যাকসেপ্টেবল, ইট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই জেনারেল পিপল অফ দিস কান্ট্রি। তো সেদিক থেকে মনে করেন যেহেতু তারা নেই, তখন আপনার অনেকের একটা সুযোগ থেকে যায় যে এই ভ্যাকুয়ামটা কেউ যদি মনে করেন আপনার দখল করে নিতে পারে, বা এইটা যদি ক্যাপিটালাইজ করে নিতে পারেন সবগুলো রাজনৈতিক দল, সে বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত ইসলাম বলেন, যারাই আছেন। আবার আরেক দিকে মনে করেন আমরা জাতীয় পার্টির বিষয়টা কিন্তু এখনও জানি না, তারাও কিন্তু পতিত স্বৈরাচারের আপনার শরিক ছিলেন, অংশীদার ছিলেন। অংশীজন হিসেবে তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ এসেছিল, বা আপনার বিভিন্ন ফোরাম থেকে তাদের এই নিষেধাজ্ঞার ব্যাপারে কিন্তু আবেদন এসেছিল, যদিও সেটা এখনও পর্যন্ত কার্যকর কোনো অবস্থায় পৌঁছায়নি। তাহলে তারাও যদি নির্বাচনে অংশগ্রহণ করেন, তারাও আপনার সেখানে এই আওয়ামী লীগের যে ভোটটা আছে সেটা আপনার ক্যাপিটালাইজ করার চেষ্টা করবেন। এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে যেখানে দেখা গেছে বিএনপি দুর্বল আছেন, সেই সমস্ত জায়গায় অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আছেন তারা আপনার এটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করবেন। তো সেদিক থেকে মিলিয়ে সব কিছু মিলিয়ে যে জুলাই আগস্টের যেই অভ্যুত্থান, তার মধ্যে যে চেতনাটা ছিল, স্পিরিটটা ছিল, সেটা একটা জায়গায় সবাই একটা প্ল্যাটফর্মের মধ্যে ছিলেন আগে। আমরা কিছুদিন সেটা দেখেছি। তারপরে বিভিন্ন রাজনৈতিক দল একজন আরেকজনের প্রতি যে পারস্পরিক অশ্রদ্ধাবোধ, আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে নতুন একটা রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি কিংবা বন্দোবস্তের কথা অনেকে বলেছেন, সে ধরনের কোনো কিছু হবে, কিন্তু আমরা কার্যত সেটা দেখিনি। বরং সবার আপনার যে ক্ষমতার চাওয়ার জন্য যে এক ধরনের কম্পিটিশন তৈরি হয়ে গেছে, কে কাকে ঘায়েল করতে পারবেন, কে কার উপর দিয়ে টপকিয়ে যেতে পারবেন, এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি আপনার এই মুহূর্তে বিরাজ করছে। তার মধ্যে আসছে যেটা আশঙ্কার কথা বলছেন, পতিত স্বৈরাচার তারা যেহেতু নেই, তাদের তো মনে করেন যে অনেক অসংখ্য নেতাকর্মীরা এই দেশে রয়ে গেছেন, পার্শ্ববর্তী দেশের একটা ভূমিকা আছে, আপনার ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলেন, তাদের মধ্যে একটা বিষয় থাকে যে ইনক্লুসিভ ইলেকশনের ব্যাপারে একটা চাপ সরকারের উপর থাকে। সব কিছু মিলিয়ে আগামী নির্বাচনটা কেমন হবে সেটা এক ধরনের ধোঁয়াশার মতো, যেটা আমি নিজে মনে করি। তবে একটা জিনিস, বাংলাদেশের জনগণ যদি ঐক্যবদ্ধ থাকেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে সবচেয়ে ভালো একটা নির্বাচন উপহার দেবেন। সর্বোপরি নির্বাচন কমিশন যদি চান নির্বাচনটা সেরকমভাবে করাতে, যেটা জাস্টিস শাহাবুদ্দিন সাহেব, এরশাদ সাহেব তো 9 বছর স্বৈরশাসক ছিলেন, স্বৈরাচার ছিলেন, আমরা আন্দোলন করেছি, কত কিছু করলাম। তো জাস্টিস শাহাবুদ্দিন সাহেব যদি 3 মাসের মধ্যে একটা নির্বাচন করতে পারেন, যে বাংলাদেশের ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে আমি বলবো যে নির্বাচনী ধ্রুবকের সবচেয়ে বেশি ভালো নির্বাচনটা ছিল সেই 91 সালের নির্বাচনটা, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কেন সেটা পারবেন না? নিঃসন্দেহে পারবেন, যদি বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকে। আর রাজনৈতিক দল তারা তো এই দেশের জনগণের বাইরে কোনো কিছু না,
রাজনৈতিক দল যা কিছু চাইলেই করতে পারবেন আমার মনে হয় না, যদি বাংলাদেশের নাগরিকরা সচেতন থাকেন এবং তারা যদি মনে করেন যে হ্যাঁ বাংলাদেশকে একটা নতুন পথে, আপনার একটা অভীষ্ট লক্ষ্য যেটা যে গণতান্ত্রিক সুশাসন, জনগণের শাসন, আইনের শাসন, সমস্ত প্রতিষ্ঠানগুলো সেগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে, এবং যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল যেটা নিয়ে আমরা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, সেই পথে যদি আমাদেরকে এগিয়ে যেতে হয় তাহলে জনগণের ইউনিটিটা সবচেয়ে বড়, এটা আমি নিজে বিশ্বাস করি। মুসলিম আজিজ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ব্যারিস্টার অসীম ভাইকে। দেখেন, একটা নিরপেক্ষ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন হতে হলে সকল স্টেক হোল্ডারের কোঅপারেশন দরকার। যেমন ধরেন সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং ভোটার, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন। এখন আমার কাছে মনে হয় সবগুলো বিষয়ই এখন অগোছালো। যেমন ধরেন বিএনপির সাথে যারা আছে তাদের সাথেও এখন পুরোপুরি সিট ভাগ হয় নাই, বিএনপিও ঘুরছে। যেমন এনসিপি দেখা যায় যে এই যে অসীম ভাইয়ের সিটে একজন মেম্বার হয়েছে, ওনাদের দুইজন প্রার্থী আছে, কাউকে নমিনেশন দেয় নাই। সেখানে মনে হচ্ছে যে সবচাইতে বিতর্কিত এনসিপির নেতা সজীব ভুঁইয়া ওখানে নমিনেশন দেওয়ার ইচ্ছা বোধহয় বিএনপির ছিল, আছে বা ছিল। হ্যাঁ, এগুলো ইচ্ছে কি উড়ে গেছে, মানে উড়ে গেছে বিএনপির? উড়ে যেতে পারে, সময় মতো উড়ে যেতে পারে, এখন পর্যন্ত উড়ে যেতে পারে। না, এখন পর্যন্ত আছে। তার এলাকায় 650 কোটি টাকা স্যাংশন করে উন্নয়ন করলো, হঠাৎ করে এসে এখানে এসে ভোটার হলো, এবং সাথে সাথে বিএনপির প্রার্থীর নমিনেশন হোল্ড হয়ে গেল। তো এটাতে মানুষ তো বুঝতে বাকি থাকে না। তো অর্থাৎ বিএনপিরও সমস্যা, অর্থাৎ এই এনসিপির সাথে কয়টা সিট দিবে না দিবে এটাও বোধহয় সমাধান হয় নাই। আজকে শুনলাম যে জামাত, ইসলামিক ঐক্যজোট সহ যে 8 দল, তাদের ভিতরেও কিন্তু ইলেকশন সিট ভাগাভাগির সমঝোতা নিয়ে টানাপোড়েন চলছে। হ্যাঁ, আবার এই যে এনসিপির সাথে এবি পার্টি, তারপরে গণতন্ত্র, গণ অধিকার এরা মিলে যে করা, সেটাও স্টল হয়ে গেছে, ভাগাভাগি হয় নাই। এখন যদি নির্বাচনের ইশতেহার ঘোষণা করে তারপরে যদি হয়, অর্থাৎ সবগুলি দল কিন্তু এখনও অগোছালো। দ্বিতীয়টা হচ্ছে অভ্যুত্থানের যে শক্তি, এই দলগুলির ভিতরে কিন্তু পুরোপুরি আমি বলবো বাকযুদ্ধ বা ক্ষমতার কত অংশগ্রহণ করবে, কে কিভাবে করবে, এটার একটা রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে। বিএনপি বড় দল, সরকার গঠন করবে, তার প্রথম যেটা কাজ ছিল যে 3 মাস পরে সংবিধান, এটা তো সাংবিধানিক সরকার, 106 অনুচ্ছেদ অনুযায়ী ওত নিছে। তো প্রথম এই সংবিধান যেহেতু জীবিত, সংবিধানের 3 মাস পরে নির্বাচন আছে, সংসদ পরে, কোনো কারণে পিছিয়ে গেলে 6 মাস পরে। বিএনপি প্রথম থেকেই 6 মাস ম্যাক্সিমাম, 3 মাস না হলে 6 মাসে নির্বাচনটা চাওয়া উচিত ছিল এবং নির্বাচনটা ইনশোর করা উচিত ছিল। যদি হতো তাহলে কিন্তু এই ফেসিবাদ কিন্তু উকিঝুঁকি দিতে পারতো না। হয়তো খুব তখন যে হেট্রেটটা ছিল জনগণের, 10টা 5টা নাই 15টা সিট পাইতো, আস্তে আস্তে মুসলিম লীগের দিকে যাওয়া শুরু করতো। এখন বাংলাদেশে হয় কি সিম্প্যাথি হয়, এখন কিন্তু আওয়ামী লীগের যে ধরেন উপর টায়ার থেকে ধরেন 500,000 লোক চলে গেছে, বাকিরা তো দেশে আছে। আপনি নির্বাহী আদেশে তাদের কার্যক্রম স্থগিত করে রেখেছেন। আমার তো ভোট তো জন্মগত অধিকার, আমার যদি কোনো দোষ না থাকে আমি তো ভোট দেব, সেটা তারা কোথায় ভোট দিবে বলেন? আর ভোট দিলে কি গ্রেপ্তার করবেন? আবার এখনও প্রকৃতপক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু ডাইরেক্টলি কোনো মামলা হয়নি, অর্থাৎ এটা সন্ত্রাসী দল বা এই সেই কিছু চাওয়া হয়নি। তো সুতরাং এটা কি করবে, এই ভোটারদের কি করবে? এদিকে জাতীয় পার্টি তারা নির্বাচন করতে চায়, হ্যাঁ, তারা তো আপনার সরকারেও ছিল, বিরোধী দলেও ছিল, এবং তারা যদি 14 দল যদি জেলে থাকতে পারে তারা বাইরে আছে, এই যুক্তি কিন্তু আছে। আবার গণতান্ত্রিক রাষ্ট্রে একটা দল আর একটা দলকে তো নিষিদ্ধ করতে বলতে পারে না, তাহলে এটা সরকার আইনের ভিত্তিতে করা উচিত, সেটা তো হচ্ছে না। সুতরাং সব মিলে আমার কাছে মনে হয়েছে
যে সমস্যা তো আছে। ধরেন আমি কই নির্বাচনে আপনার প্রশাসন দরকার। প্রশাসন তো এখনো কেউ কয় লটারির মাধ্যমে, কেউ কয় ইয়ে করে। আপনার আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা বলে একটা উদাহরণ দিই, আইন শৃঙ্খলা বাহিনী তো অ্যাক্টিভ কিছু হচ্ছে, কিছু সন্তুষ্টি লাগে, কিন্তু দেখা যায় আগের সিস্টেম। আবার ঘুষ বাণিজ্য কিন্তু পুরাই আছে। ধরেন এই যে ইয়েতে বক্সিগঞ্জে আমার শ্বশুর বাড়ি, সেখানে 13 মাস পরে একই কেস আর একবার হয়েছে এবং সেখানে একজন এমপি আছে, সে একদম নির্দোষ, হাঁটিয়ে গেলে বর্ডার পার দিতে পারে, সে যায় নাই, তাকে সহ এবং ওখানে বড় বড় ব্যবসায়ী সহ মামলায় ঢুকাই দিছে যাতে টাকা পাওয়া যায়। সোজা কথা, টাকা পাওয়া যায়। তো এই জন্যই বলছি যে আইনশৃঙ্খলা বাহিনীর উপরে ভরসা করে তো লাভ নেই। আইনশৃঙ্খলা বাহিনী এখন ধরেন সারা দেশে 4,500-এর মতো বুথ হবে, আপনার কোথায় পুলিশ পাবে, কোথায় আনসার পাবে? এবং এখন যে অভ্যুত্থানের শক্তিটা, সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। সেনাপতির তো স্ট্রাইকিং ফোর্স থাকবে নাকি, মাঠে থাকবে না, স্ট্রাইকিং ফোর্স জেলা হেডকোয়ার্টারে থাকবে অথবা থানা হেডকোয়ার্টারে। আসতে আসতে বাক্স তো পাট খেতে ধান খেতে লয়ে যাব, কে ঠেকাবো? হ্যাঁ, সুতরাং এত সহজ না। এই জন্য যেটা ধরেন ভারতে যদি অভ্যুত্থানের শক্তি এক হইতো, ভারতে তো 1 মাসব্যাপী নির্বাচন হয়, আপনি দেশটাকে ভাগ করে নিতেন। আপনার ইলেকশন কমিশনের নিজস্ব অফিসার আছে, তাদের যে রিটার্নিং অফিসার আসবেন, প্রশাসন কথা শুনবে না। এই প্রশাসন তো আপনার এই 5ই আগস্টের পরিবর্তনের পরে ঠিক 10 দিনের মাথায় বণিক বার্তা একটা এক্সক্লুসিভ রিপোর্ট করছিল যে প্রশাসন ক্যাডারের 95% ফেসিবাদের দোষর, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ছিল। তা আপনার এই সরকার তো বোঝে নাই কোথাতে শুরু করবে, এর বাইরে 25টা ক্যাডার আছে। আপনি সেই আগের মতো করে প্রশাসন ক্যাডারের ভিতরে ঢুকে আছেন। আপনি সব জায়গাতে বাছাই করতেন, 64টা ডিসি লাগে, 64টা ডিস্ট্রিক্ট লাগে। আপনি বাছাই করে নিয়ে 7 দিনের ট্রেনিং ওরিয়েন্টেশন দিলে তো আইনস্টাইন লাগে না, আর্কিমিডিস বানাইতে হবে না, তো বানাতে পারতেন না রিটার্নিং অফিসার প্রশাসন থেকে? পারতেন তো, এই ক্যাডার থেকেই। সেটা তো করে নাই। পুলিশ আপনি দেখেন, এখন আমি রাস্তাঘাটে দেখলে মোটামুটি অ্যাক্টিভ, কিন্তু ঘুষ শুরু হয়ে গেছে এবং পরিমাণ বেশি। তো এটাতে কি নির্ভর করবেন বলেন? আমার তো মনে হচ্ছে এছাড়া অভ্যুত্থানের শক্তি যে দ্বিধাবিভক্ত যা শুরু হয়েছে, যে প্রতিযোগিতা, তাতে নির্বাচন নিয়ে তো এখনো ধোঁয়াশা আছে। নির্বাচন হয় কি হয় না এটা কিন্তু জনমনের প্রশ্ন। জিজ্ঞেস করে, রিকশাওয়ালা জিজ্ঞেস করে, চলতে গেলে জিজ্ঞেস করে। বিএনপি বলছে নির্বাচন হবেই, নির্বাচন বিএনপি প্রথম থেকেই বলে। ছাড় দিতে দিতে ইউনিসের কাছে দাঁড়া খেয়ে গেছে, বুঝছেন না? ফাটাবাসের চিপায় আটকে গেছে বিএনপি, কারণ একে প্রথম থেকে ছাড় দিচ্ছে যে কোনো মতে ইলেকশনে যাইতে পারলেই হয়, আমরা তো ক্ষমতায় আছি। হ্যাঁ, এই ছাড় দিতে দিতে এখন ফাটাবাসের চিপায় আটকে গেছে। এখন ইউনিস যা করে তাই দয়ার উপরে চলে গেছে। আপনি মনে করছেন কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলেও বিএনপি তাতেও ওই ফাটাবাসের মধ্যেই থাকবে? বিএনপির নির্বাচন না হলে তো ফাটাবাসের ভিতরে চলেই গেল। আর 2 নম্বর হচ্ছে তো ধরেন জামাত, এখন তো আগে তো ঢাকা ইউনিভার্সিটি গরম পানি ঠান্ডা পানি, এখন আবার স্কুটার কি দিছে, রিক্সা ফিক্সা দিছে, এইগুলি করছে। এটা তো একটা এনজিও পার্টি। গ্রাম দেশে ইলেকশনে 1 বছর আগে নমিনেশন দিয়ে তারা কিন্তু সব অজপাড়াগানের মহিলাদের ভিতরে এই আল্লাহ খোদা দাড়ি ফাল্লা ভোট দিলে ব্যস্ত, ওই যে বলছে না যে এইদিকের একজন যে সব আমাদের কবজায়, প্রশাসন সব কিছু আমাদের কবজায় আনতে হবে। হ্যাঁ, এটা তো মরিয়া হয়ে লাগছে। এটা তো দেখবে যে বিএনপি তো ফেল করবে, তো ট্রেন ফেল করবে তো মনে হইতেছে। হ্যাঁ, বিএনপি সময় দিতে দিতে কোনো মতো, ইউনুস হলো ইন্টারন্যাশনাল চালাক। আপনি বলেন তো তার সাথে খেলতে গেছে, এখন খেলতে খেলতে এমন হয়েছে যে আমার ধারণা যে আগে বলছে না যে কেউ উপদেশটা হেঁটে গেলে, ইউনুস হেঁটে গেলে 5 বছর থাকে, 10 বছর থাকে, এখন আর বলে না। এখন রীতিমতোভাবে চালাকি করতেছে, নির্বাচনটা ট্র্যাপ করে দিবে সে। আজিজ ভাই যে কথাগুলো বলেছেন যে নির্বাচন হবে কিনা, বা ওই যে বিএনপি আপনার ফাটাবাসে আটকে গেছে বা মেনকাচিপার মধ্যে বলেছে, না আমি সে ধরনের খুব একটা কিছু মনে করি না। দেখেন, আমি সবসময় একটা কথা বলি যে বিএনপি বলে কথা না, জনগণ, দেশের জনগণ, সবার উপরে জনগণ। আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের মধ্যে সবার আগে বাংলাদেশ, মানে বিএনপিও না, তার আগে জনগণ এবং বাংলাদেশ। তো সেই স্পিরিটটা যদি আমাদের মধ্যে থাকে, আমরা সেটা নিশ্চয়ই আদায় করে নিতে পারবো। আর আপনি যেটা বললেন,
এই যে প্রশাসন আমাদের দখলে থাকবে, জামাতের একজন নেতা চিটাগাংয়ের খুব আপনার বর্ষিয়ার নেতা, উনি খুব উঁচু মাপের নেতা, শাহজাহান চৌধুরী সাহেব বলেছেন যে আমাদেরকে কন্ট্রোল করতে হবে, তারা আমাদের নিয়ন্ত্রণে থাকবে। এটার প্রতিক্রিয়া হিসেবে বিসিএস পুলিশ প্রশাসন বা পুলিশ অ্যাসোসিয়েশন তারা কিন্তু তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এটা কিন্তু তারা যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তা না, কিন্তু জনগণ কিন্তু সব কিছু মনের মধ্যে রেখে দেয়, গেঁথে রেখে দেয়। কিন্তু পাবলিক কিন্তু যখন সময় হবে তখন কিন্তু তাদের জবাবটা তারা দেবে। এখন কথাটা হচ্ছে যে নির্বাচনটা হবে কিনা, আপনার এই কথাটা তো আপনি যেটা বললেন যে ইনক্লুসিভ, তারা কোথায় যাবে, ভোট কোথায় দিবে, তারা কোথাও না কোথাও ভোট দেবে। তাদের মধ্যে যাদের মনে তারা করেন যেখানে ভোট দিতে চায় আপনি তো সেই অপশনটা রাখছেন না। না, আপনি ভোটের অপশন রাখছেন না। একটা জিনিস কি, তারাও কিন্তু বোঝেন, তারাও কিন্তু বোঝেন তাদের অবস্থানটা কি। এবং আমি একটা কথা বলি, বা কেউ যদি বলে যে আওয়ামী লীগ যে অন্যান্য দলকে বা বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রেখেছে নানা কৌশলে এবং এক পেশে নির্বাচন করেছেন, তো এত পরিবর্তনের পর সে একই জিনিস যদি হয় তাহলে পরিবর্তন একটা জায়গায় সুযোগ আছে, এখানে বিএনপি কাউকে বাইরে রাখেনি। আওয়ামী লীগ যখন সেটা তো আপনি সুযোগ অনেকগুলো নিচ্ছেন। বছর, আমি আপনাকে বলি, অনেকগুলো বছর যখন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ বিএনপিকে বাইরে রেখেছে। আওয়ামী লীগের সময় মনে করেন সুজাতা সিং যখন এসেছিলেন 2014 সালের নির্বাচনটা, এরশাদ সাহেব অসুস্থ, হসপিটালে, ওনাকে অসুস্থ বানানো হয়েছিল, ওনাকে মানসিক রোগী বানানো হয়েছিল। যে দলগুলো রাখছে জি, এবারে আরপিওতে বলছে যার যার প্রতীকে, না না, এগুলো সেটা তো প্রতীকের মধ্যে থাকবে, এটা তো ভালো, প্রতীকে থাকবে দেখেই তো মনে করেন যে এটা একটা ভালো জিনিস। এটা আপনার রাজনীতিতে এটার একটা পজিটিভ দিক আছে, যে আপনি ঐক্য করলেন, অমুক করলেন, তমুক করবেন, আইদার আপনাকে বিলীন হয়ে যেতে হবে। হ্যাঁ, তাই হবে। তোমার মাঝে আমি বাজাই আপন সুর, আমার মাঝে আসতে হবে, এটা হলো এক জিনিস। তার মানে আপনার মার্কআপ পরিত্যাগ করে আসতে হবে। একটা সময় ছিল, দেখেন জামাত ইসলামের নেতারা বড় বড় কথা বলেন, ওনারা কিন্তু ধানের শীষ নিয়ে কিন্তু এমপি হয়েছে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবের কথা বলেন, মিয়া গোলাম পরোয়ার সাহেব কি ধানের শীষ নিয়ে হয়েছেন কিনা আমি ঠিক জানি না, তবে জামাতের অনেক নেতারা আপনার ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন, অর্থাৎ ওনাদের দাঁড়িপাল্লা নিরাপদ না। ধানের গোলাম পরোয়ার সাহেব আছে, তাই না? তাহলে অনেক বড় বড় নেতারা ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন। তাহলে বাকিরা কোন স্যার? যারা নতুন রাজনৈতিক দল হয়েছে, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেন, তারা তো একেবারে এখনো আতুর ঘরেই আছেন। তাহলে তারা কোনভাবে এই করবেন? নির্বাচন কমিশন যেটা করেছে এটা একটা ভালো কাজ করেছে, যে তাদেরকে তাদের প্রার্থী মার্কা নিয়ে নির্বাচন করতে হবে, আর না হলে আপনাকে একাকার হয়ে যেতে হবে, মিলেমিশে যেতে হবে। এটা একটা ভালো জিনিস আমি মনে করি। এখন আমি যে কথাটা বলছি, যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ বিএনপিকে বাইরে রাখার জন্য যেন তেন চেষ্টা, কোনো কিছু বাদ রাখে না, তারা করেছে। এখন তো সেটা না, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, এটা না বিএনপির, না জামাতের, না এনসিপির, জনগণের একটা সরকার, জামাতের, এনসিপির। আমি অন্য জায়গায় আসছি, আমি বলছি যে প্রথম যখন আপনার এটা হয়েছিল সরকারটা, পরবর্তীকালে দেখা গেল যে আপনার মনে করেন যে খোলস থেকে বেরিয়ে আসলো, খোল নলচে মনে করেন যে আপনার খুলে টুলে তখন অন্য জিনিস আসছে। এটা ওনারা দাবি করছেন, জামাত বলছেন যে ওনাদের 3 জন উপদেষ্টা নিয়ে আপত্তি আছে, তাহলে বাকিদের নিয়ে কোনো আপত্তি নেই। কিংবা শাহজাহান চৌধুরী সাহেব বললেন যে আমরা সব কিছু নিয়ন্ত্রণ করব। তার মানে কি ওই 3 জন বাদে বাকি যারা আছে তাদেরকে দিয়ে ওনারা নিয়ন্ত্রণ করবেন? নাকি প্রশাসন এবং জনগণের উপরে একটা আপেক্ষিক চাপ, ওনারা সাইকোলজিক্যাল মানসিক চাপ সৃষ্টি করতে চাচ্ছেন যে সব আমাদের নিয়ন্ত্রণে আছে? একটা জিনিস দেখেন, নির্বাচন যখন হয় সবসময় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হোক কিংবা দলীয় সরকারের অধীনে হোক, এমনকি 2014 সালে যদি নির্বাচন হতো, আমার বক্তব্য ছিল যে আমার দল নির্বাচনটা করা উচিত ছিল। কেন করা উচিত ছিল? 2008-এ আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, 2009 থেকে দেশ শাসন করেছে, 14 সাল পর্যন্ত সিভিল প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, সবটুকু কবজায় নিতে পারেন না। এত সহজে সব কিছু হয় না। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সবসময় মনে রাখে যে ইনকামবেন্ট ডাজন্ট রিপিট। তারা এই জিনিসটা খুব ভালো করে স্টাডি করে। ওই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করাটা বড় ভুল ছিল। ওই নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করতো তাহলে হয়তো বা বাংলাদেশে এই অবস্থাটা হতো না। ওই নির্বাচনটা যখন হয়ে গেছে তখন সিভিল এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তারা ভেবেছে যে আওয়ামী লীগ ইজ ইলেকশন প্রুফ, তখন তারা অ্যালাইন্ড হয়ে গেল আওয়ামী লীগের সঙ্গে। কিন্তু আপনি যদি একবার করে বসতেন নির্বাচনটা, তাহলে রেজাল্টটা ভিন্ন রকম হতে পারত। কিন্তু যখন সময়ের কালক্রমে বা পরিক্রমাতে একটা অনেক বড় সময় চলে গেছে, এই যে আমরা বলি যে প্রশাসনে 95%, আপনি যেটা রেফারেন্স দিয়েছেন যে প্রশাসনে 95% আওয়ামী লীগের, তার কোনো গত্যন্তর ছিল না, যে আওয়ামী লীগ হলো গিয়ে আপনার ত্রাণকর্তা, এর বাইরে কোনো কিছু নাই। তো আমাদেরকে তো সেই অবস্থাটার পরিত্রাণ ঘটাতে হবে, ভাঙতে হবে। এই জন্য আমাদের নির্বাচনটা দরকার। এখন আমরা যদি জনগণকে ভয়ভীতি দেখাই নির্বাচন হবে না, তাহলে তো আমরা সেই আগের জায়গায় রয়ে গেলাম। তো
আমরা একই জায়গায় তো থাকতে চাই না, নির্বাচনটা হওয়া উচিত আমি মনে করি। কথাটা হচ্ছে যে নির্বাচন কেমন হলো, কিন্তু নির্বাচনটা তো নির্বাচনের মতো হতে হবে। নির্বাচনটা তো শুধু বিএনপিকে বা জামাতকে ক্ষমতায় পাঠানোর জন্য বা আওয়ামী লীগকে নিঃসন্দেহে না, কিন্তু কথাটা হচ্ছে যে আগামীতে যে নির্বাচনটা হবে সেখানে যেন তেন ভাবে নির্বাচন হোক বা না হোক, যেন তেন সরকার হতে পারবে না, কিন্তু হবে না। কেন হবে না? যে আগামী নির্বাচনগুলো যেন তেন নির্বাচন হলে যেন তেন সরকার হবে না, যেন তেন সরকার হবে না। কেন হবে না আমি একটু বলি। নির্বাচন যেন তেন হোক, তাহলে আর নির্বাচনের দরকার কি? জিল্লুর ভাই, ভিন্নতা আছে। কোথায় ভিন্নতাটা? ভিন্নতাটা হচ্ছে যে পরবর্তী নির্বাচনটা হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। অতএব তার মানে এই মাঝখানের সময়টা আপনাদের একটা সুযোগ দিতে হবে, নিঃসন্দেহে যা খুশি তা করার। আপনাকে জনগণকে কিছু দিতে হবে। আইনের শাসন বলেন, সুশাসন বলেন, জনগণের শাসন বলেন, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেন, ওই নির্বাচন কমিশন শক্তিশালী করার কথা বলেন, দুর্নীতি দমন কমিশন শক্তিশালী কথা বলেন, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, সমস্ত কিছুকে খোল নলচে একেবারে চেঞ্জ করতে হবে আপনাকে। তার কারণটা হচ্ছে কি, বেনিফিশিয়ারি কারা হবে? জনগণ হবে। আপনাকে করতে হলে জনগণের জন্য করতে হবে। জুলাই সনদ রয়ে গেছে আপনার সামনে। 2024 সালের 5ই মানে আপনার জুলাই আগস্ট আন্দোলন ছিল, সেখানে মনে করেন যে স্বৈরাচার কীভাবে পালিয়ে গেছে। আপনাকে সেই সমস্ত কিছু মাথায় রেখে দেশটাকে শাসন করতে হবে। আপনার জবাবদিহিতা জনগণের উপর, কারণ জনগণ আপনার জবাব দেবেন যখন নিরপেক্ষ সরকারটা পাবেন। আপনার অবস্থা নাইলে ওই পতিত স্বৈরাচারের মতো হবে, শেখ হাসিনার মতো হবে। এখন একটা কথা যে আজিজ ভাই, আমি জাস্ট একটু শেষ করে অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে এই যে মানুষগুলোকে আমরা বাদ রাখলাম, রাজনৈতিক দলকে বাদ রেখেছি, আমরা মানুষকে বাদ রাখিনি। আপনি বলেছেন 500, 1000 নাহলে 5000 চলে গেছে, কিন্তু আওয়ামী লীগের তো 1-2 কোটি বা তারও বেশি তো রয়ে গেছেন। তারা কি মনে করেন যে শেখ হাসিনার যখন ফাঁসির সাজা হয়েছে তখন কি একজনও মনে করেন যে রাস্তায় নেমেছেন কিংবা আত্মাহুতি দিয়েছেন? দেন নাই। এই আলোচনাতে বিএনপিকে নিয়েও বলা হয়েছে যে বিএনপি নেত্রী যখন জেলে গেলেন, আমাদের নেত্রী যখন তেমন কিছু করেছে, ভিন্ন ছিল, প্রসঙ্গ টোটালি ভিন্ন ছিল। শত শত নেতাকর্মী আমাদের গ্রেফতার হয়েছে, 1000-এর উপরে নেতাকর্মী সেদিন গ্রেফতার হয়েছে। 2018 সালের কথা, 2017 সালের কথা আমি বলছি। আমার বিষয়টা সে জায়গাতে না, আপনার যেই নেত্রী, আওয়ামী লীগের নেত্রী, এই সাধারণ মানুষগুলো মনে করেন যে আলটিমেটলি আপনার আমার মধ্যেই কিন্তু মিশে যাবে এরা। আওয়ামী লীগ নেত্রীর কথা আমার মনে হয় না শুনবে না। উনি বলেছেন যে উনি জানতেন যে উনি নাকি টঙ্গিপাড়া যাবেন। উনি যে ইন্ডিয়াতেই নিয়ে যাচ্ছে উনি এটা জানতেন না। উনি প্লেনে উঠতেছেন, উনি মনে করছেন যে উনি টঙ্গিপাড়া যাবেন। টঙ্গিপাড়া আপনার গোপালগঞ্জ এয়ারপোর্ট আছে, C-130 প্লেন আপনার টঙ্গিপাড়ায় নামাবে। হ্যাঁ, তখন মাথা মিথ্যেবাদী উনি। এটা ওনার দলের লোকরা এটা মানেন না, পছন্দ করেন না। এই জন্য মনে করেন যে ওনার তো রিটার্ন করার কোনো সুযোগ নাই। এখন অ্যাট দ্য সেম টাইম যদি রিটার্ন করার সুযোগ না থাকে তাহলে এই মানুষগুলি কি বসে থাকবে? তারা কোথাও না কোথাও মনে করেন যে অ্যালাইন্ড হবে, কাউকে না কাউকে তারা ভোট দেবে। হ্যাঁ, একটা পর্যায়ে যদি কখনো আওয়ামী লীগ ক্ষমা চায় সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু তার আগ পর্যন্ত তো ইতিহাসের বাস্তবতাটা তো মেনে নিতে হবে। না বিএনপি না জামাত কেউ তাদেরকে মনে করেন যে ডিবার করেনি, করেছে সেটা অন্তর্বর্তীকালীন সরকার। এখন সেটা বোঝাপড়ার বিষয় তাদেরকে করতে হবে তাদের সঙ্গে, সেটার দায় আপনি আমি তো নিতে পারবো না। তবে আমরা চাইতাম, আমি ব্যক্তিগতভাবে চাইতাম যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ সুযোগটা যদি পেত তাহলে বাংলাদেশের মানুষ দেখতে পারতো যে আওয়ামী লীগ কোন জায়গায় নিগৃহীত হয়েছে, কতটুকু ঘৃণিত ছিল, অন্তত সেটার একটা নমুনা পাওয়া যেত। এখন সেটা আমরা পাচ্ছি না। এবং সেটা আপনি যে কথাটা বলেছেন 3 মাস 6 মাসের মধ্যে নির্বাচনটা হওয়া উচিত ছিল, বস্তুত তাই হওয়া উচিত ছিল। কে ক্ষমতায় গেল না সেটা বড় কথা না, আওয়ামী লীগের পরিণতিটা কোথায় যেত সেটা আমরা অন্তত দেখতে পারতাম। এই জন্যে বলছি যে ধরেন এখন আওয়ামী লীগ যে সময় নিচ্ছে, কারণ আপনি খেয়াল করে দেখেন যখন পরিবার সহ শেখ মুজিব মারা যায়, এরপরে যখন বিএনপির সময়ে এই বিএনপি আওয়ামী লীগ কাজ করার সুযোগ পায়, তখন কিন্তু জহুরা তাজউদ্দিনের মতো একটা নারী পাওয়া গেছে। সে সারা দেশ ঘুরে আওয়ামী লীগ পুনর্গঠিত করছে। কিন্তু এইবারে শেখ হাসিনা তার সেকেন্ড ম্যান রাখে নাই, একটা লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি হলো বড়। উনি তো মারা যান নাই, কাজে উনি চিন্তা করছেন যে উনি তো সব না, এইটাই তো মুশকিল। এইটাই মুশকিল যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে বললেন 1 মিনিট একটু অ্যাড করে দিই মাঝখান দিয়ে, যে উনি তো মারা যান নাই। উনি তো বললেন তো উনি জানতেন যে উনি টুঙ্গিপাড়া দিতেন। টুঙ্গিপাড়ার মানুষের দোয়া পড়ানো উচিত। উনি টুঙ্গিপাড়ায় গেলে বাংলাদেশের সব মানুষ গিয়ে টুঙ্গিপাড়া মাসাকার করে ফেলতো। টুঙ্গিপাড়ার মানুষ বেঁচে গেছে, দোয়া পড়ানো উচিত। সরি, এই জন্য আমি বলছি যে যেটা আছে যে ধরেন এও হতে পারে যে ধরেন এই সময় 5 বছর, এইবারে যদি অভ্যুত্থানের শক্তিরা মিলেমিশে একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারে, তো
কারণ 5 বছর যদি ক্ষমতায় টিকতে থাকতে পারে, এই 5 বছরে অনেক আত্মীকরণ হয়ে যাবে আওয়ামী লীগের নেতা যারা দোষ নাই। কারণ হচ্ছে শেখ হাসিনার পরিবারের একজনকেও রেখে যান নাই, তারা টের পেল কী করে বলেন? কোনো নেতাকর্মী নাই, কোনো নেতা নাই, সব পালিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে, 5 তারিখের আগেই পালিয়ে গেছে। হ্যাঁ, চলে তো গেছে। এখন সাধারণ সমর্থকরা কর্মীরা পড়ে আছে, তারা এই জীবনের রিস্ক নেবে কেন? আবার এখন আবার এই সরকার আইনের শাসন করে একবার জেলে ঢোকে আর বাড়ে না। ধর সাংবাদিক ফেসিবাদীর দোসরকে মেম্বারশিপ বাতিল, যে চলে গেছে, তারপরে কোনো সাংবাদিক খুন করছে বলেন, খুনের আসামি হয়ে একবার ঢুকায় দিছে আর বের হতে পারে না, হিয়ারিংও হয় না কেস। হ্যাঁ, হিয়ারিং এখন শুধু ট্রাইব্যুনালের কেস নিয়ে ব্যস্ত আছে। উনি অ্যাডভোকেট মানুষ, ওনার কোর্ট চলে কিনা আমি জানি না, ট্রাইব্যুনালে ব্যস্ত আছে। ওই প্লট ফ্ল্যাট সব খালি শেখ হাসিনা কেন্দ্রিক বিচার হচ্ছে, অন্য বিচার তো খুব আগাচ্ছে না। আমাদের সাংবাদিক প্রায় 200-র কাছাকাছি, 250-র মতো জেলে আছে, একটা কেস হিয়ারিং হয় না, একটার সাংবাদিক বেল হয় না। অনেকে আপনার ফাঁসে হত্যা মামলা দেওয়া হয়েছে, হত্যা করছে কোনো সাংবাদিক, এটা টাকা আছে, চুরি করছে, এর ভিতরে অনেক চুরি আছে, অনেক টাকা আছে, বা তেল মেরেছে তো সামত করে তেল মারছে, তার বিচার করেন, যারা অপরাধী তেলের তো বিচার হয়। আমরা তো যারা ক্রাইম করেছে, বলতে পারবেন, হ্যাঁ, যারা ক্রাইম করছে তাদের তো আমরা খালাস চাচ্ছি না, তাদের বিচার হোক। কিন্তু যারা নির্দোষ, আপনার কেসই হিয়ারিং হয় না, একটা সাংবাদিক যা ধরা পড়ছে একটার কেসের হিয়ারিং হয় না। আপনি সাক্ষী দিবেন, তো আপনি বিচার করবেন না, কোর্ট সাজাইছেন, বিচার হবে না। সাংবাদিকদের জেলে রাখতেছেন, আপনার প্রেস ক্লাব খালি করে ফেলতেছেন এই অজুহাতে, ওই অজুহাতে। তো সব তো মিডিয়াও তো, আপনি দেখেন বহুত মিডিয়া দখল হয়ে গেছে, বহু মিডিয়া দখল হয়েছে, অল্পই আপনাদের লোক দখল করছে। আর আপনাদের শরিক দলগুলো তো সব দখল করে, ভিতরে ট্রেনিং সেন্টার আছে 100 থেকে 150 দিয়ে এখানে সাংবাদিক উৎপাদন হচ্ছে আর বিভিন্ন জায়গায় ঢুকাই দিচ্ছে, দিয়ে সব প্রতিষ্ঠান দখল হয়ে যাচ্ছে। তো আপনারা তো ধরেন ওই জামাতের আমির বলছিল ফকিরের থালার থেকে শুরু করে 80% সব বিএনপি খায়া ফেলছে, অস্বীকার করছে, কিন্তু সাথে সাথে তার ভিডিও দেখাই দিছে। তো এখন তারা তো প্রতিষ্ঠান সব দখল করে ফেলছে, সব প্রতিষ্ঠান। এবং যা বলেন না কেন, সত্যি শাহজাহান চৌধুরী যেটা বলছে যে এখন কথা শোনে না। আপনার কি অ্যাসেসমেন্ট, জামাত কি আসলে নির্বাচন চাইছে না? আমার অনুমান নির্বাচন তারা পিছাতে চায় না। তারা জামাতে চায় না পিছাতে চায়, কারণ এনসিপি না বুঝেই জামাতের সাথে তাল মেলায়। এনসিপি না বুঝেই তারা বলে না 300 সিটে তারা সরকার গঠন করবে, পাগলের কথা পাইছে নাকি? জামাত বিএনপি নেক না, এই যে আসিফ দিছে না, উনি ওই এলাকায় আছে না, কিচ্ছু করা লাগবে না, ও ফেল, জামানত নাই একটা। আমি আগেও আপনার টেবিলে বলছি, এখনো বলছি, ওরা যে বড় দলেও যাক না কেন আলাদা প্রতীকে নির্বাচন করবে, ছোট দল খুব কম। এনসিপিতে একটা ক্যান্ডিডেটের জামানত থাকবে না, দেখেন আপনি, কেউ ভোট দেবে না। ওরা যে পরিমাণ বিতর্কিত হয়েছে, কেউ পাস করবে না, কোনো লাভ নেই। তো এই জন্য আমি বলছি, জামাত আসলে দেখেন আমেরিকা ঘুরছে, ভারতে ঘুরছে। ভারত কি চায় আপনি খেয়াল করেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন চায় না, সত্য কথা। অংশগ্রহণমূলক নির্বাচন, পার্টিসিপেট নির্বাচন মানে আওয়ামী লীগ সহ নির্বাচন, সেখানে যাইছে না, হয়তো কোনো বুঝ দিয়ে দিছে, ওই বুঝে আছে, তাই সব ভিজিট করে আইছে না, দেখা করে আইছে না, দোয়ালের সাথে দেখা করে আইছে না, তো ওখানে তো মন্ত্র নিয়ে আসছে, মন্ত্র চলছে। আর দুই দিন পর হলে এনজিও টাইপ সরকার, দিন গেলে তো তাদের ভোট বাড়তে পারে, এটাও ঠিক। ইসলামিক দল এক করতে চাইছে, এক তো করতে পারে নাই। হ্যাঁ, মেইনলি দুই দল, ইসলামিক আন্দোলন বাংলাদেশ আর জামাত, দুইজনের ভোট আছে, আর তো কারো ভোট নেই। যত খেলে ভালো, গোল করতে পারবে না, যাই বলেন। আগে একবার নিরপেক্ষ নির্বাচন করছে, 1টা সিট পাইছে, আরেকবার 3টা সিট পাইছে, এবারে নাই 10টা সিট পাবে, তার বেশি তো পাওয়ার কথা না। এখন ঐক্য করছে, তাদের ভোট তো আলাদা হবে, আলাদা ইলেকশন। জোট করলেও তো আলাদা প্রত্যেকে ইলেকশন হবে, আলাদা ভোট কাউন্ট হবে। তো এখন তারপরে যদি ঐক্য করে, ভোট একবার মার্চ করায়, সেটা অন্য কথা। কিন্তু আমার কথা হচ্ছে যে দেশটা তো এই কারণে, এই যে জামাতের ক্ষমতায়
তাদের সরকার গঠন করার আকাঙ্ক্ষা জন্মাইছে। ধরেন তারা তো বেসামাল হয়ে গেছে, তাদের কথাবার্তা ইসলামিক দলের বক্তব্যের ভিতরে নাই। আপনি ধরেন সিরাজগঞ্জে জামাতের সেক্রেটারি বলছে আওয়ামী লীগের যারা পালিয়ে গেছে তাদের বইয়ের উপরে হক আছে। বলেন তো দেখি, দাঁড়িপাল্লায় ভোট দিলে ব্যস্ত পাওয়া যাবে, বলেন তো দেখি। আরে ভাই, আল্লাহ ব্যস্ত দোজক তৈরি করেছে, আল্লাহ বিচার করবে। ব্যস্ত দোজক তিনি তার কর্ম নির্ধারণ করবে। এখানে তারা বলতেছে জামাতের সেক্রেটারি বলছে আল্লাহ তৌফিক দিয়েছে আমরা কোরআনের আইন বদলাবো, তাহলে সেটা কি? আবার পূজা করে গিয়া নম সব করছে। তাদের পলিটিক্সটা তো ক্লিয়ার না হল, বুঝতে হবে আমাদের পলিটিক্সটা কি। তারা তো আসলে আমার তো মনে হয় যে ঝামেলা বাজাইতে চায় শুধু। তারা তো কোনো ইলেকশন করতে দেখেন। এই যে আপনার এখন তো পিআর সিস্টেমই হয়েছে। এখন সংসদে আগে ছিল যে সংসদ সদস্য যতগুলো পায় সেই অনুপাতে মহিলা আসন পায়। এখন তো এটাও হয়েছে মহিলা আসন হবে আপনার নিচু কক্ষে যেটা হবে সেটাতে যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট উচ্চ কক্ষে যাবে। তো নিচের কক্ষে তো পিআর সিস্টেমই হয়েছে। তারপরে মাঠে কে? মাঠে হলো জঙ্গ বাঁধানোর জন্য, ঝামেলা বাঁধানোর জন্য। এছাড়া কি? তাদের তো দাবি হয়ে গেছে, বাস্তবায়ন হয়ে গেছে। তারা নিচু কক্ষে পিআর সিস্টেম চাইছে, এটা তো পেয়ে গেছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস তো করে দিছে। এখন অসীম ভাই বলছে যে জুলাই সনদ তো হবে না, এটা তো ব্যাহত হয়ে যাবে, এটা বাতিল। কি যে দেশে ভয়াবহ কাণ্ড ঘটবে। জুলাই সনদে ইতিমধ্যে বিএনপি যে আপনার নোট অফ ডিসেন্টগুলো দিছিল সেগুলো নাই। 84টা সংস্কার প্রস্তাব এই 4 দফার ভিতরে ঢুকাই দিছে। তারপরে ভোট দিবেন কেমন? বিএনপিতে তাতে ওরা যেত, সমস্যা হচ্ছে না তো বিএনপির। দিছে হলো ওই আগের মতো করবে। বিএনপি প্রতারণা, বিশ্বাসঘাতকতা বলেও তো আবার প্রসেসের মধ্যেই আছে ওই একই। কিন্তু বিএনপি ওই যে নোট অফ ডিসেন্ট দিছে না, ওই হাওয়া বুঝেই বিএনপির লোক সব না দিয়ে দিবে। আওয়ামী লীগের ভোট কেন্দ্রে যারা আসবে তারাও না ভোট দিয়ে দিবে। জুলাই সনদ আকাশে চলে যাবে। তবে একটা ব্যাপার আছে, আপনার এটা যদি হাও যদি হয়, এটা আপনার আদালতে চ্যালেঞ্জ হবে। আমি যে কথাটা মিন করেছিলাম যে জুলাই সনদের কথা, আমি কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তির কথা বলিনি। আমি বলছি যে মনে করেন জিস্ট যেটা ট্রান্সক্রিপ্ট যেটা বেরিয়ে এসছে, আলোচনার যে বিষয়বস্তুগুলো আলোচিত হয়েছে সেগুলো আগামী দিনে যারা সরকারে থাকবেন তারা সেগুলোকে দে উইল টেক ইনটু কনসিডারেশন, ওয়েদার টু অ্যাকসেপ্ট অর নট সেটা পরবর্তীতেই করবে। তবে আইনি ভিত্তির উপরে আমি কথাগুলো কিন্তু বলি না, কারণ আমি এটার বিরুদ্ধে। কিন্তু আমি আইনগতভাবে আরো আজ থেকে 8 মাস আগে আমি বলেছি, আমিও করছি। কিন্তু আপনি ব্যারিস্টার, আপনি বোঝেন যে সংবিধান জীবিত। না না, আমি ওটাই বলছি। কারণ আদেশ কিভাবে দিল? না না, আমি ওটা চ্যালেঞ্জ হবে না। কোনো আদেশ ও সংবিধান থাকা অবস্থা আপনি অসাংবিধানিক কোনো কিছু আপনি করতে পারবেন না। আপনি সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে হলে আপনাকে পার্লামেন্ট লাগবে। সংবিধানের সাথে সাংঘর্ষিক কোন অর্ডিন্যান্স আদেশ দিতে পারবে না, সেটা চ্যালেঞ্জ হবে। কেউ চ্যালেঞ্জ করলে তো এখন সংবিধান পরিবর্তনের যে কিছু কিছু বিষয় আছে যেটা মৌলিক বিষয়, যেগুলো 2/3 মেজরিটি লাগবে। 2/3 মেজরিটিতে পাস হবার পর সেটা আপনার আবার গণভোটে যেতে হবে। সো গণভোট মনে করেন আপনার প্রিসিড করতে পারে না পার্লামেন্টের কোনো একে। আর আপনি পার্লামেন্টকে আপনার এইভাবে বাউন্ড করতে পারেন না। আমি লিখে কাগজের মধ্যে যে আগামী পার্লামেন্ট তুমি এইভাবে এইটা করতে পারবে, এটা এমন না যে মাস্টার মশাই 1-2 ছেলেরে কান ধরে উঠবোস করাইলেন, ছড়ি হাতের মধ্যে কয় এটা শরতে অজগর আতে আপেল, এটা তো সেটা না। এই জন্যই তো বলি, আপনি এটা চ্যালেঞ্জ, এই জন্যই বলি যে বিএনপি কোনো মতে খালি নির্বাচন না, এটা তো বলেছে সালাউদ্দিন বিএনপি সাইন করলো কেন? না, এটা আমাদের সালাউদ্দিন ভাই নিজেই বলেছেন যে আমরা বৃহত্তর জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আমরা এটা মেনে নিয়েছি। নোট অফ ডিসেন্ট তো দাও না না, নোট অফ ডিসেন্ট সেটা নোট অফ ডিসেন্টের বিষয়টা তো বিএনপির আপনার ইশতেহারের মধ্যে থাকবে। আপনারা বলতে চাইছেন বৃহত্তর জনগণই এটা চায়, সেই জন্য আপনারা মেনে নিন। না, বৃহত্তর জনগণ চায় কি চায় না সেটা না, তো বৃহত্তর জনগণ যেন ভুলটা না বোঝে, বিএনপি সেজন্যই করেছে। এখন এই যে আজিজ ভাই একটু আগে বললেন না নোট অফ ডিসেন্ট ছিল, বিএনপির লোকরা যেহেতু মনে করেন যে না দেয়, আওয়ামী লীগ কি নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করবে? সে তো গিয়ে আপনার না দিবে। আমি তো মনে করি যেখানে না যুক্ত হবে, জয় যুক্ত হবে। হ্যাঁ, তখন কি হবে? আমি মনে করি না জয় যুক্ত হবে। আবার মা খালা চাচা চাচিরা আছে মনে করেন 70-80% বোঝেই না এখানে কি লিখে আছে, ওনারা গিয়ে হ্যাঁ না জগা খিচুড়ি সব পাকায় দিবেন, ভোট সব বাতিল হয়ে যাবে, একটা বড় অংশ ভোট বাতিল হয়ে যাবে, আমি আপনাকে বলে রাখলাম।
এটাতে ডিজাস্টার হবে, ওই জেনোসাইড হবে বলছিলেন না ওই জামাতের নেতা, জামাতের আমির সাহেব বলেছেন জেনোসাইড হবে। হ্যাঁ, জেনোসাইড হবে ব্যালট পেপারের, ওই 71-এ যে জেনোসাইড ওনারা করছেন ওইটা হবে না, ওই ব্যালট পেপারের জেনোসাইড হইতে পারে সর্বোচ্চ, এর বেশি কিছু হবে না। জি না, এই জন্য আমি বলছি যে সব কথার শেষ কথা আমি বলি যে ধরেন এখন যে অবস্থায় অভ্যুত্থানের শক্তি যদি এক না হইতে পারে, যেটা করা সেটা তো আর হচ্ছে না, আপনি সেটা হচ্ছে না, সেটা তো হচ্ছে না হলে ঐতিহাসিক নির্বাচন হবে না পরিষ্কার। কারণ সব কিছু রাজনৈতিক, ধরেন এই যে 30টা দল বৈঠক করছে, 25টা দল জুলাই সনদ স্বাক্ষর করছে, এটা জাতিকে মানতে হবে। তাদের লিস্ট দেওয়া হয়েছে, দেশ ওনাদেরকে লিস্ট দেওয়া হয়েছে 25টা দলের, 25টা দল 18 কোটি জনগণের মালিক, 18 কোটি 54,000 বর্গমাইলের মালিক, যে ওনারা যা করবে মানিয়ে দেবো। আমি হ্যাঁ না কইতে পারবো না, ওনারা দিয়ে দিল, ওনারটা একটা কথা মানবো। এই জুলাই সনদ ফেল করবে, তাহলে কি জুলাইয়ে লোক হয় নাই, এই অভ্যুত্থানের শিশু থেকে শুরু করে মানুষ মারা যায় নাই, এগুলো তো কি করবে তখন? এই ডক্টর মোহাম্মদ ইউনূস তো তখন নাই, কি করবেন? দিয়ে একটা ঝগড়ার ভিতরে দেশটারে ফেলায় দিতে চলে যাবে। বলেন জুলাই সনদ ফেল করলে কি করবে? ইলেকশন তো একসাথে হয়ে যাবে, সংসদ এবং হানা ভোট একসাথে হয়ে যাবে, হয়ে গেলে রেজাল্ট ইলেকশন কমিশন রেজাল্ট দিয়ে দিবে। হ্যাঁ, ধরেন বিএনপি উইন করে গেল, ঝগড়া তো জুলাই সনদ পাকায় দিয়ে গেল যে আমি চলে যাব, ঝগড়া লাগ তোরা বোঝগা, ঝগড়া দেশে তো অশান্তি শুরু হয়ে যাবে। তখন তো ওই সুযোগে তো ফেসিবাদ ডোর ওপেন পাবে না। ওটা বাদেও আর একটা কথা আছে আজিজ ভাই, সেটা হচ্ছে যে আপনার হামিদুর রহমান আজাদ সাহেব, মহেশখালী কুতুবদিয়া হামিদুর রহমান আজাদ সাহেব বলেছেন, জামাতের, তিনি বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে বিএনপির ক্ষমতার থেকে নামায়া ছাড়ো, এই কথাটা বলেছেন গত পরশু দিন তিনি। তো আপনার এই যে ডক্টর ইউনূস সাহেব কতটুকু তালগোল পাকায়া যাবেন সেটা বড় কথা না, জামাত ইসলাম তো মনে করেন যে আগে থেকেই মনে করেন আপনার সেই ধরনের আপনার হুঙ্কার দিচ্ছেন বা হুঁশিয়ারি উচ্চারণ করছেন। বিএনপি, আমার কথা হলো যে 71 সালে প্রাদেশিক সরকারের 4 জন মন্ত্রী ছিল জামাতে ইসলামের, এবং সেইটা সিদ্ধান্ত নিছে যে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করবে এবং করছে। তো সুতরাং এটা তো যে কোনো হত্যা হচ্ছে তার দায়িত্ব জামাতের। এই জামাতের এই দেশে আবার গুপ্তরা, আপনি বিএনপি জামাত কিনা গুপ্ত কে আমি জানি, আমি গুপ্ত জামাত কিনা আপনি জানেন 3 জনের ভিতরে আছে কিনা? তো গুপ্ত যে এখানে আছে যে পার্টির মধ্যে, সে তার তো গণতান্ত্রিক রাজনীতি করার অধিকারই নাই। সুতরাং তাদের নিষিদ্ধ করতে হবে, কারণ নাহলে দেশটারে একদম গুহার ভিতরে, কালো অন্ধকারের ভিতরে ঢুকাই দিবে এই দেশটাকে। সুতরাং তাদের তো টুলস আছে। 71-এ আপনার সব বিচার হচ্ছে না, কেন বিচার হবে না? 24-এর গণহত্যার বিচার চান, শেখ হাসিনার ফাঁসি দেন, 71-এর গণহত্যার বিচার হবে না কেন? ব্যাপারটা কি? ওটা তো অনেক বড়, অনেক বড়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো আছে এখন, ওনারই করা, সমস্যা নাই তো। 73 সালে এক ট্রাইব্যুনাল করছিল, সেটাকে তো আবার ইয়ে করে কিছু অ্যামেন্ড করে করলো, মোল্লা কাদের মোল্লারে ফাঁসি দিল। এটা তো মব তৈরি করা হলো, তারপরে আইন বদলানো হলো, হয়ে তারে আপনার ফাঁসি দিয়ে দিল। না, আইনের সুফলটা তো শেখ হাসিনা নিজেও পেলেন। এখন তো আইনের সে খাল করছে, খালে সেই করছে, আর কিছু করার নাই। এই জন্য বলছি দেশের শান্তি নাই, শান্তির পাখি উড়ে গেছে। ইউনূস সাহেব দেশটারে এমন করে ফেলছে। এখন ধরেন বলেন তো দেখি, 2টা পোর্ট দিয়ে ফেলছে আমেরিকায়, ওই যে ইম্পোর্টের এক্সপোর্টের ব্যাপারে যে ট্যাক্স পড়ছিল, সেখানে যা গোপন চুক্তি করে আসছে। আর কন্টেনার টার্মিনাল হ্যান্ডেল, কিন্তু এটা যদি একটা অনির্বাচিত সরকার করে, দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর কাজ কি? যদিও বিএনপি বলেছে যে, বা অনেক দলই বলছে যে এটা তার করার অধিকার নাই, এখতিয়ার নাই, কিন্তু আমরা তো কোনো প্রোটেস্টও দেখছি না। না, প্রোটেস্ট রাস্তায় নামতেছে না। আপনার নামলে ধরেন জামাত নামেই আছে, ইসলামিক আন্দোলন। বিএনপি যদি নামে তাহলে তো আউল হয়ে যাবে, সব কিছু সব কন্ট্রোলে বাইরে যাবে, এটা নিয়ন্ত্রণ করবে। জামাতের মতো বিএনপি যদি এখন না হয়, দেশ তো অচল হয়ে যাবে, পুরা অচল হয়ে যাবে, পুরো স্ট্যান্ড স্টিল হয়ে যাবে দেশ। তাহলে বিএনপির পজিশন কি আসলে এইসব বিষয়ে? বিএনপির পজিশন হলো তাই, যতটা সম্ভব বাসের চিপায়, হ্যাঁ, যতটুকু সম্ভব ইলেকশনে লয়ে যান। ইলেকশনে গেলেই আপনার সরকার কার বিরুদ্ধে না, নেমে কিন্তু কোন
রোশান হলে পড়ি। কিন্তু করিডোরেতে এই আলোচনা আছে যে বিএনপি যেরকম নির্বাচন ভাবছে বা নির্বাচনী ফলাফল ভাবছে, ব্যাপারটা সেরকম নাও হতে পারে। নাও হতে পারে, এই আলোচনা এই আলোচনা তো আছে, ফলাফল গণেশ উল্টে যাওয়ার চান্স আছে। তলে গণেশ উল্টে যায় কিনা এই আলোচনাও আছে। তবে আমার কাছে মনে হয় এই আলোচনাটা অমূলক। কারণ আমার হিসাব হচ্ছে 17 বছর 111 সহ এই 17 বছর কত নির্যাতন, নিষ্পেষণ, ফায়নাগর, হত্যা, কেস, লাখ লাখ, বিএনপির একটা লোক পরিবর্তন হয়নি, পার্টি বদলায় নেই। এরা ভোটের সময় ঠিকই ভোট দিয়ে দিবে, এবং জামাতের চেয়ে এখনও ভোট বেশি আছে, তারাই ভোট বেশি পাবে, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, সুতরাং এইটাই আমার ধারণা, যে এমনি ধোঁয়াশা সাধারণ লোকরা বুঝতেছে জামাত ওই ঢাকা ইউনিভার্সিটির গরম পানি, ঠান্ডা পানি, এই কইছে যে কারো অসুখ হলে ওষুধ দেওয়া, আবার এই যে বিবি সাদেক কায়েম আছে না, সে তো ইলেকশনের পরেও প্রথম কথা যেটা বলছে যে আমরা ছাত্রদের নিজেদের যত সমস্যা আছে, এমনকি তাদের পারিবারিক সমস্যা আমরা দেখব। তো এটি কি, একটু ডিপলিসাইজ করা, এটা ব্রাইব দেওয়া, ব্রাইব করে এখন তো সারা দেশে তো ব্রাইব চলছে। এখন অসীম ভাই যাবে হলো 1 বছর পরে যায়, এখন তার ব্রাইব দিলেও তো কাজ হবে না, কারণ ও ট্যাবলেট তো খাওয়া ফেলাইছে। তো যায় কোথাও, উনি তো থাকেই, থেকেও তো কিছু হচ্ছে না। না, থেকে হচ্ছে না, ওই যে এনসিপি দুর্নীতিবাজ খুঁজছে না, এনসিপি আসার আগেই না ওনার জায়গায় তো একটা এনসিপি দিছে না, সবচেয়ে বিতর্কিত। না আমার ওখানে দিয়েছে এইরকম দেয় নাই, মানে ওখানে অনুমান করা আমি আপনাকে একটা কথা বলি, এটা একটা হচ্ছে প্রসঙ্গটা একটু ভিন্ন রকম। আপনি যেটা বলেছেন যে ওখানে 450 কোটি টাকা মুরাদনগরে উনি দিয়েছেন, অ্যালটমেন্ট দিয়েছেন। তার আগে উনি স্টিম রোলার চালিয়েছেন মুরাদনগরে, যেখানে কায়কোবাদ সাহেব রাজনীতি করেন। ওনার একজন এসপি ছিল খুব পছন্দের, তাকে দিয়ে আপনার দমন পীড়ন বিএনপির নেতাকর্মীদের উপর করেছেন। কিন্তু কায়কোবাদ সাহেবের শেকড় এত বেশি গভীরে যে সেখানে আলটিমেটলি টিকতে পারেননি উনি। একটা পর্যায়ে রণে ভঙ্গ দিয়েছেন উনি, ধানমন্ডিতে উনি এসছেন, এখানেও এসছেন। ওনাকে আমি বলেছিলাম যে যদি আপনারা রাজনীতি করতে চান, নির্বাচন করতে চান, পদত্যাগ করে এসে আপনারা নির্বাচন করেন বা যেটাই করেন। উনি এখানে আপনার 144টা মসজিদ, মাদ্রাসা, মন্দিরে অনুদান দিয়েছেন 4.5 কোটি টাকার মতো, 4 কোটি 29 লাখ টাকা, যেটা মনে করেন যে বাংলাদেশে অন্য কোনো কনস্টিটিউয়েন্সিতে দেন নাই, কিংবা ঢাকা শহরেও না। তা আমার কথাটা হচ্ছে যে একটা নৈতিক অবক্ষয় এত সহজে হয়, অধপতন এত কম সময় হয়। তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন, কোটা বিরোধী আন্দোলন করেছেন। 1 বছরও যায় না, 1 বছরের অব্যবহিত পরে যে সবচেয়ে বড় বৈষম্যটা করেছেন, তিনি যেখানে নির্বাচন করতে চান সেই জায়গাতে তিনি অনুদানটা দিয়েছেন। এই যে এত বড় বৈষম্য যারা করতে পারে, তাদেরকে কি জনগণ আপনার একসেপ্ট করবে? না, আপনি জনগণের কথা বলছেন, এটা একটা জিনিস আছে। কিন্তু আপনার দলও তো না, আমার দল এই ব্যাপারে মোটেও সিদ্ধান্ত নেয়নি, কিন্তু পত্র নেয়নি। এবং দল এত বোকা না যে এই ধরনের একজন দুর্নীতিবাজ এবং সবচেয়ে নৈতিকভাবে যার অধপতন এত কম সময় হয়েছে। আমরা বলি না যে, আমার আব্বা বলতেন যে একবার যখন ব্যবসা করবো এই জন্য টাকা চেয়েছিলাম, তো আমার আব্বা বলছিল যে ব্যবসা করো, ব্যবসা শেখার আগে চুরি শিখো না। তো এরা তো মনে করেন যে রাজনীতি শেখার আগে মনে করেন যে চুরিটা শিখেছে। তাদের বিরুদ্ধে কিন্তু হাজার হাজার কোটি টাকার মনে করেন যে সরকারের ফান্ড, তহবিল বিভিন্নভাবে তশরুফের এই আছে। যেমন তার এপিএস, সে কি তার বাইরের কেউ? আপনার এপিএস তো মনে করেন যে উপদেষ্টার এই ছাড়া তো কোনো কিছু করতে পারে না। তো সেই ধরনের তার বিরুদ্ধে দুদক তদন্ত করছে। কিন্তু তো সেই ধরনের মানুষ যারা আপনার এক হলো গিয়ে নৈতিকভাবে যার অধপতন, 2 বৈষম্যের বিরুদ্ধে কথা বলে যে সবচেয়ে বড় বৈষম্যের আপনার নজির স্থাপন করেছেন, আপনার সেই ধরনের একজন লোককে বিএনপি নমিনেশন দেবে? আমার মনে হয় না যে বিএনপি নাও দিতে পারে, কিন্তু এই জায়গাটা তো খালি রাখছে ঢাকা শহর। এটা হচ্ছে যে দলের মধ্যে মনে করেন যে প্রার্থী আরেকজন কেউ তো পাওয়া উচিত ছিল, আছে হয়তো, বা সেই কারণে আপনি মনে করেন যে দল সিদ্ধান্ত নিতে পারছেন না, 50-50 ভাবে হয়তো দল ভেবেছেন এইরকম কোনো কিছু আছে, হতে পারে অনেক কিছু। কিংবা আপনার মনে করেন যে দলের অন্য কোনো সিনিয়র নেতা। এই জিনিস ভাবতে হবে। আওয়ামী লীগের আপনার সাথেও আলোচনা হয়েছে, আপনার সংসদে এই নাচনিয়ালা, গানওয়ালা, ব্যবসায়ী সব মিলে 70% ছিল। আর ঢাকা শহরে এমপি দেখেন মানে 2/3 তার এমপি ছিল না, সব ব্যবসায়ী ট্যাবসায়ী, হাবি বাইরের লোক। যার ফলে এই দ্রুত তাকে পালাইতে হয়েছে। এইটাই আমাকে একজন বলেছিলেন যে আপনারা এই ভুলটা করবেন কিনা। এখন ইতিমধ্যে আপনারা এই ঢাকা শহরে এই যে ছোট ছোট দল, ছোট ছোট পার্টি এগুলো যে দিচ্ছেন, এগুলো তো আলাদা প্রতীকে নির্বাচন করে হেরে যাবে। তো আপনার তো একটু ঢাকা শহর রাজধানী না, আপনি শুধু তা না আজিজ ভাই, আপনি যদি ধানের শীষের প্রতীকও তাদেরকে দেন,
কোনো একটা সময় তারা এসে যদি বলে, আপনার 5 বছরের সময়কালে তারা যদি বলে যে আমি বিএনপির সঙ্গে থাকলাম না, আমি বেরোয় গেলাম বিএনপি থেকে, বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলো, আপনার তো তখন বিএনপির নেতাকর্মীরা তাদের মধ্যে যে একটা ক্ষোভ, অভিমান, আওয়ামী লীগের তো এই জুলাই আগস্টে, যেটা আমাকে একজন গোয়েন্দা সংস্থার একজন ভদ্রলোক বললেন, যে আওয়ামী লীগের 10 ভাগের 1 ভাগ নামে নাই, 10 ভাগের 5 ভাগ যদি নামতো তাহলে এই আন্দোলন কোথায় যেত সন্দেহ ছিল। আপনি ওই নাচনেওয়ালা, গানেওয়ালা, নায়ক, আপনার ক্রিকেটার, ফুটবলার, আপনি এটা দিবেন, দিয়ে আপনি মনে করেন যে আপনার সমস্ত এই যে হেডকোয়ার্টার, ঢাকা শহর হাব, এক সময় আপনার মনে করেন যে আমাদের প্রয়াত সাংবাদিক মুসা সাহেব বলেছিলেন যে গণপ্রজাতন্ত্রী ঢাকা সরকার, আপনি সেই ঢাকায় যে কিন্তু অরক্ষিত রেখে দেন, ইন ফিউচারে কী হবে আপনি তো জানেন না। তা আমি মনে করি যে বিএনপির এই ভুলটা করা উচিত না, বিএনপির এটা আপনার মাথার মধ্যে রাখা উচিত। তাদেরকে মনে করেন যে উচ্চকক্ষ আছে, এখন আপনি উচ্চকক্ষও নিতে পারবেন এরকম, তাই না? কিন্তু এই তারা তাদের মার্কা নিয়ে নির্বাচন করবেন, আমি জানি না সেটা রেজাল্ট কি হবে, এটা দল ভালো বুঝবেন, আমি দলের সিদ্ধান্তের বাইরে তো কথা বলতে পারবো না। শোনেন, বিএনপি যদি সরকার গঠন করবে, অ্যাকোমোডেট করার জায়গার অভাব নাই। যদি এও হয়, ধরেন উচ্চকক্ষ তো একটা হবে, এটা কি ডাম্পিং স্টেশন বানানোর চিন্তা? ডাম্পিং স্টেশন মানে কথাবার্তা কিন্তু এরকমই না শোনা না না, যাচ্ছে। উচ্চকক্ষ তো সিম্পল মেজরিটি না পেলে নিচের আইন পাস হবে না, ভয়ঙ্কর তো অবস্থা। উচ্চকক্ষ তো সাংঘাতিক গুরুত্বপূর্ণ। এখন আইন হয়েছে যে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে, লোকাল গভর্নমেন্ট আপনার উন্নয়নের কাজ করবে, সংসদ শুধু আইন করবে। তো সেক্ষেত্রে অ্যাডভান্স ধরেন দিল যে ভাই তুমি হলে কানে কানে কয়ে দিল, ঠিক আছে তোমাকে এই কারণে পারলাম না, যুক্তিসঙ্গত কারণ হতে পারে, তোমাকে উচ্চকক্ষে তুমি যাও, বাস হয়ে গেল। অথবা অমুক জায়গার অ্যাম্বাসেডর হওয়া, অমুক জায়গায় কতভাবে কত কি পারে। আমাদের সাংবাদিকদের কমপক্ষে 20টা জায়গায় লাগবে, কমপক্ষে ইংলিশ ব্যাকগ্রাউন্ডের 20টা জায়গায়, 20 লোক তো লাগবে তাদের, ওনাদের না চাইলেও দিতে হবে, ওনাদের খুঁজে বাইর করতে হবে। তো এই জন্য একটা সরকার যদি গঠন করতে পারে, সেই সরকারের অনেক স্কোপ থাকে অ্যাডজাস্ট করার। টেকনোক্রেট আছে, টেকনোক্রেটেও তো 10% কোটা আছে, সুতরাং অ্যাকোমোডেট করতে পারে, কিন্তু যাতে কমার্শিয়াল না হয়, একটা এরিয়া এই এলাকায় যাতে গ্রুপিং না হয়, সেখানে তো মূল নেতাকে বলতে হবে কানে কানে যে তুমি এভাবে অ্যাডজাস্ট হবা, এটা ছেড়ে দাও, হ্যাঁ কয়েকদিন ধৈর্য ধরো, এরকমই তো হইতে পারে, অ্যাডজাস্ট করার সমস্যা নাই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই ইসলামিক দলকে কেমন ম্যানেজ করবে, এদের সাথে তো ফাইট আউট না করলে হবে না। এই দেশে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, এই তাফালিং বরদাস্ত না করার মতো এখনো লোক আছে, বেঁচে আছে, হ্যাঁ এই আমরাই আছি, আমরা তো ছাড়বো না। বিএনপি ধরেন এই যে অ্যাডভোকেট ফজলুর রহমান, তারে মব সন্ত্রাস করলো, তার পদ স্থগিত করছিল উপদেষ্টা। আমি নিজেই বলছিলাম যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, যে জিয়াউর রহমান জেড ফোর্সের অধিনায়ক, মুক্তিযুদ্ধ যাবে কোথায়? মুক্তিযোদ্ধার দল তো এটা, মুক্তিযোদ্ধারা যাবে কোথায়? আপনি তার পক্ষে না স্ট্যান্ড নিয়ে আপনি মব সন্ত্রাস হয়ে গেল, আবার নমিনেশন দিছে, বলেন তখন স্থগিত করলেন কেন? তাহলে তখন স্থগিত করলেন কেন? এখন ঠিকই আবার নমিনেশনও দিতে থাকে, এবং সে জিতবে, অবশ্যই জিতবে সে, আমি জানি। কারণ ওই দিন যেদিন ওই ফজলুর রহমান কথা বলে ওই টক শোতে আমি ছিলাম, আমি আর উনি ছিলাম, আমি ওনাকে থামানোর চেষ্টা করছি, উনি কিচ্ছু মানে না, অসহ্য, এই আর কি। জি, আমরা শেষের দিকে মিস্টার পরিষদ। না, আমি তো একটা জিনিস বুঝি যে জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক দলগুলো, সামাজিক সংগঠন বলেন, বুদ্ধিজীবী, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, কৃষক বলেন, রিক্সা চালক বলেন, শ্রমিক বলেন, সমস্ত মত পথের মানুষ একটা জায়গায় এসেছিল, একটা জায়গায় মনে করেন যে একত্রিত হয়েছিল, যে একটা নিপীড়ন নির্যাতনের যে অধ্যায় ছিল দীর্ঘ 15-16 বছর পর্যন্ত, সেটার একটা অবসান, চূড়ান্ত একটা পরিণতি তারা দেখেছেন বা পেয়েছেন, যেটার জন্য তারা সংগ্রাম করেছেন। সেই জায়গাটা থেকে আমাদের যে বিভাজনটা, এই বিভাজনটা খুব বেশি আমাদের তো আপনার লাভবান করবে না, মোটেও লাভবান করবে না, বরং আমাদের যেই কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল সেটা ফ্রাস্ট্রেটেড হবে। এখনও বোধহয় সময় আছে যে দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো যদি আপনার একসঙ্গে বসে
বোঝাপড়া করতে পারেন, সেটা বোধহয় সবচেয়ে বেশি ভালো হবে। আর তা না হলে মনে করেন যে আবার সে পতিত স্বৈরাচার ফেরত আসার একটা সম্ভাবনা থাকবে না। শুধু তারা অলরেডি মনে করেন যে আমি মনে করি যে এসে গেছে, কারণ তাদেরকে নিয়ে আমরা আলোচনা করছি। একটা সময় ছিল, যেমন আমিও বলছি যে তাদের তো এত সমর্থক আছে, তাদের আছে। আজিজ ভাই বলছেন, যে কোনো টক শোতে সবাই বলছেন, মানে আপনি তাকে ইগনোর করতে পারছেন না। তারা এমন কোনো মিনিমাল স্কোর না তাদের, এমন কোনো ম্যাক্রো ফ্র্যাকশন না তারা, যে আপনি তাদেরকে ইগনোর করবেন বা তাদেরকে বাদ দেবেন। তারা আমাদের এই সমাজেরই একটা অংশ। একটা না একটা সময় তারা মনে করেন যে এই আসবে। তো রেকনসিলিয়েশনের একটা বিষয় আমি সবসময় বলেছি, রেকনসিলিয়েশন ছাড়া এই দেশ কখনো মনে করেন যে আপনার এগোতে পারবে না। এটা আপনার লাগবে। সেটা আওয়ামী লীগকে বাদ দেন আর মনে করেন যে রেখে করেন, সেটা ভিন্ন জিনিস। বাদও যদি দেন, কিন্তু রেকনসিলিয়েশনের প্রসেসের মধ্যে আপনার তাদেরকে আনতে হবে। একটা বৃহত্তর জনগোষ্ঠী, তারা আওয়ামী লীগের সমর্থক কিংবা নেতাকর্মী কিনা সেটা বাদ না, সেই ক্ষেত্রে আমরা শুধু আওয়ামী লীগ নিয়ে বলছেন কেন, জামাতেরও তো না। আমি ওটাই বলছি। আরেকটা জিনিস বিএনপির জন্য, যেমন এই জামাত যে সমস্ত কূটবুদ্ধি চালতেছে, জামাতের প্ল্যানটা হলো কি, জামাত বড় সড়ো একটা সংখ্যা পেয়ে, কেউ কেউ বলেন যে মানে দাবার চাল ঘুটি উল্টে যেতে পারে, সেটা ভিন্ন রকম একটা বিষয়। তো তাদের কাছে একটা লেজিটিমেট এক্সপেকটেশন যে তারা একটা বড় বৃহত্তম মানে আপনার বিরোধী দল হবে, প্রধান বিরোধী দল হবেন, উইথ বড় একটা মার্জিন নিয়ে তারা আসবেন। বিএনপি একটু খেলতে পারেন, সেটা এখন অনেকে আমাকে গালিগালাজ করবেন। জাতীয় পার্টি রয়ে গেছে, জাতীয় পার্টি এখনো নিষিদ্ধ হয়নি। আপনি মনে করেন যে এমনভাবে এমন চাল চালেন না, আপনি দেখবেন যে জাতীয় পার্টি সেকেন্ডে চলে আসবে। জামাত যদি বলি আমরা যে তাদের প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে ভোট আছে, জামাতে জাতীয় পার্টিরও আছে। জাতীয় পার্টির তো সিট সবসময় ঐতিহাসিকভাবে, যে এর আগে যে সমস্ত নির্বাচনগুলো হয়েছিল, জাতীয় পার্টি জামাতের থেকে উপরেই তাদের ডমিনেন্সটা ছিল। সেই ক্ষেত্রে মনে করেন যে রাজনৈতিক গেম যদি খেলতেই হয়, কেউ যদি খেলতে চায়, তো তাহলে আপনি একটু স্মার্ট মুভটা দেন। আপনি সেই পুরনো মান্দাতার আমলের মধ্যে না থেকে আপনি একটু ডিজিটাল মুভমেন্টটা আপনার চালু করা উচিত। এটা হচ্ছে যে আমার বক্তব্য। আর না হলে সবাই মিলে আসেন যে না ঠিক আছে, আমাদেরকে এই যে জুলাই সনদ, আমি আইনের ভিত্তিক কথা বলছি না। আমি যেমন আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে রাষ্ট্র সংস্কারের 31 দফার কথা বলেছেন, সেখানে সংস্কারের বহু কিছু আছে। আপনি বলতে পারেন যে এটা আপনাদের মতো করে আপনারা করেছেন, কিন্তু কথা সেটা না। কথাটা হচ্ছে যে জনগণের বৃহত্তর স্বার্থে, রাষ্ট্রের কল্যাণে, প্রতিষ্ঠানগুলোর স্বার্থে সমস্ত কিছু, এই যে সংস্কারগুলো হয়েছে, 273 দিন ধরে বসে আপনার কথাবার্তা হয়েছে, আইনি ভিত্তি দিতে পারবেন কি পারবেন না, সাংবিধানিক কি অসাংবিধানিক, কিন্তু কথাগুলো তো লেখাপড়া আকারে এসছে এবং বাংলাদেশের জনগণ সেটা জানে। সব জনগণের যে ইচ্ছার একটা প্রতিফলন, আকাঙ্ক্ষার একটা প্রতিফলন, সেটা আপনার সবগুলো রাজনৈতিক দলগুলো মিলে ঠিক আছে, আমরা পরবর্তী সংসদে গিয়ে আলোচনা করে যতদূর পারি আমরা ছাড় দিয়ে দেশের জন্য আমরা সেগুলি করে যাব। এটা আমি মনে করি যে আমরা হওয়া উচিত। এই যে ধরেন ঐক্যমত কমিশন প্রায় 1 বছরই বলা যায় ধরে যে ঐক্যমত হতে পারে না, এখনো হতে পারবে না। তারপরেও আমি প্রত্যাশা করব ঐক্যমত কমিশনে যে সংস্কারগুলি করছে, সেই সংস্কারগুলা সাথে জেন্টলম্যান চুক্তি করুক, যে আমরা সংসদে পাশ করব। জোর করে কারো উপর চাপাই দিলে হবে না। বাকি যেগুলো ডিসপুট থাকে, এগুলো যার যার ইশতেহারে নিয়ে যাক, ইশতেহারে নিয়েও সংসদে উত্থাপন করুক, আলোচনা করুক। যদি প্র্যাগমেটিক হয় সেটা অ্যাকসেপ্ট হবে। এই সমাধানের দিকে চাওয়া ছাড়া এই জোর করে গেলোটিন করে ইউনুস সাহেব যে অবৈধ একটা জিনিস দিয়েছে, এটা পাশ হয়ে যাবে, পাশ হয়ে গেলে তো দেশটাকে খালে ফেলাই দিয়ে যাবে, সে তো চলে যাবে। তার বিদেশি পারিষদ নিয়ে বিদেশে ফ্লাই করবে, দেশ তো পকেটে পড়ে যাবে। এই জুলাই সনদ পাশ হবে না, দেখেন কোনো সমাধান হবে না, দেখবেন দেশটা বিপদে পড়ে গেছে, সে বিপদে ফেলে দিয়ে যাবে। বিপদ তো ফেলাই দিছে। এখন তো মনে হচ্ছে ধরেন এই যে পোর্ট দিছে, এগ্রিমেন্ট গোপন চুক্তি করছে, এতে তো আমার তো মনে হইতেছে যে কি দিয়ে ফেলাইছে কে জানে। বলেন, 80টা দেশে আপনার আমেরিকার ঘাঁটি আছে, সেনা ঘাঁটি আছে। আপনার বাংলাদেশে কিন্তু ভৌগোলিক কারণে ভূ রাজনীতিতে খুবই ইম্পর্টেন্ট। সে যে গোপন চুক্তির ভিতরে ওটা একটা দেয় নাই, এটা কেমনে বুঝবেন? হ্যাঁ, এটা তো বোঝা মুশকিল। আমরা তো গোপন চুক্তি, অন্তর্বর্তীকালীন সরকার বলেন তো দীর্ঘমেয়াদী পোর্ট দিয়ে দিছে, গোপন চুক্তি করে, এগুলি কি? এগুলোর জবাব দিতে হবে না? এগুলো তো একসময় চ্যালেঞ্জ হবে, তো এখন করতেছে না। এখন মনে হচ্ছে কোনো চাপ নাই, কিন্তু আসলে পুরা চাপ আছে। আওয়ামী লীগের সময় যে চাপ আছে সেই চাপ এখনো আছে। আপনার গণমাধ্যম, আপনার চেহারা দেখেন, সব একদিকেই কথা বলে, একদিকেই বলে, সাহস পায় না। কারণ মব একটা কালচার তৈরি করছে। এখান থেকে দেশ ফিরানো খুব কঠিন। আপনি দেখেন মানিকগঞ্জে যে বাউলরে
ইয়ে করলো, হ্যাঁ সে সমালোচনা করছে, তাকে তো আপনি গ্রেপ্তার করছেন, তাকে 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 যে বব যে তাকে পিটাইলো তাকে ধরবেন না? তাহলে আইনের শাসন কি করে হবে বলেন? 200টা প্রায় মাজার ভেঙে ফেলছে, একটা লোক গ্রেপ্তার হয়েছে, একটা লোক গ্রেপ্তার হয়েছে। এখন কি যাত্রা, আপনার বাউল গান, আপনার নাটক, সিনেমা, আপনার এই যে এগুলো কি সব বন্ধ হয়ে যাবে? আগের কালচার সব বন্ধ, লালন শাহ এগুলো সব বন্ধ হয়ে যাবে? এটা তো হইতে পারে না। আমরা কি গুহায় ঢুকবো? তার মধ্যে কিন্তু আপনার রিজনেবল রেস্ট্রিকশন বলে একটা কথা আছে। আপনার সর্বশেষ আমি একটু জাস্ট বলি, আমার একটু জানা ছিল না, উনি যে বক্তব্যটা দিয়েছেন এটা খুবই মানে আপনার আপত্তিকর, এটা তো এক জিনিস ছিল, কিন্তু তার আগে এটার জন্য রাষ্ট্র ব্যর্থ। কারণটা কি, উনি কিন্তু এই কাজটা আগেও করেছেন, আমি ধারাবাহিক ওনার আরো অনেকগুলো গ্রেপ্তার করছে, বিচার না না এটা গ্রেপ্তার তো পরের ঘটনা, কিন্তু এর আগে যে উনি ধারাবাহিকভাবে করে এসেছেন তখন কিন্তু রাষ্ট্র নিশ্চুপ ছিল, কিংবা আমরা সমাজ আমরা নিশ্চুপ ছিলাম, তখনই কিন্তু আমরা রিপোর্ট করা উচিত ছিল, তখন আপনার ব্যবস্থা নিতেন, তাহলে এটা এসকেলেট করে এই জায়গাতে আসতো না। সেটাও আমি এটাই বলছি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মে আজিজ এবং ব্যারিস্টার নাসিরুদ্দিন, আমি দর্শক অনেক ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, আমার অতিথিরা বা নির্বাচন নিয়ে এখনও নানা ধরনের ধোয়াটে ভাব আছে সেটা বলছেন, এবং একটা ভালো নির্বাচন আমাদের সবার প্রত্যাশা, এবং এই ভালো নির্বাচন করবার দায়িত্ব সরকারের যেমন রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব তেমন। এমনকি যদি তারা মনে করে থাকেন যে কোনো একটা নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় যাবেন, সেটাই যদি তাদের মুখ্য চিন্তা হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে তাদেরও আসলে মনস্তত্ত্বে কোনো পরিবর্তন ঘটেনি এবং তাতে করে দেশের কোনো উপকার হবে না। কাজেই আমরা চাই যে দেশে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন হোক এবং শান্তিপূর্ণ অবশ্যই, কারণ এই থ্রেটটা অনেক বেশি। আরেকটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে আমার এক অতিথি এনেছেন যে রিকনসিলিয়েশনটা খুব জরুরি। এইভাবে এই যে পাল্টাপাল্টি হিংসা, বিদ্বেষ, প্রতিশোধ, প্রতিহিংসার যে রাজনীতি, এটা কোথাও না কোথাও বন্ধ হওয়া উচিত এবং কাউকে না কাউকে আসলে ত্যাগ স্বীকার করে নতুন করে শুরু করতে হবে। অন্যথায় একই সাইকেলের মধ্যে বাংলাদেশ ঘুরতে থাকবে এবং তাতে কারোই কোনো কল্যাণ শেষ পর্যন্ত হবে না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।